আমরা বেরিয়ে পড়লাম আমাদের বালকান রোড ট্রিপের উদ্দেশ্যে। বালকান অঞ্চল বলতে বেশ কয়েকটা ইস্ট ইউরোপিয়ান দেশকে বোঝায়, আর আমরা আলবেনিয়া থেকেই শুরু করলাম কারণ এটা একটা সহজ আর খুব সুন্দর রুট। এই হোটেলটা এয়ারপোর্টের ঠিক উল্টো দিকে, আর আমরা চেয়েছিলাম এত লম্বা একটা জার্নি করে এসে রেস্ট নিয়ে পরের দিন ভোরবেলা বেরোবো। সন্ধ্যের দিকে একটু বেরিয়েছিলাম আমাদের রেন্টাল কারটা তুলতে, যদিও মেইন ট্রিপ কালকে সকালে শুরু হবে, কিন্তু অত ভোরবেলায় রেন্টাল অফিস খোলা নাও থাকতে পারে, তাই আমরা আগের দিনই এসে তুলে নিলাম গাড়িটা। তো কেমন লাগছে তোমার? এটা ফার্স্ট আমার আউট অফ কান্ট্রি ড্রাইভ। ডিফারেন্স বলতে হ্যাঁ, মানে ওই একই সাইড দিয়ে চালানো ক্যানাডার মতো। সত্যি কথা বলতে কয়েকটা হাইওয়ে বাদ দিলে অ্যালবেনিয়ার রাস্তাগুলো বেশ পাহাড়ি, তাই আমরা ডাসিয়া ডাস্টারটা নিয়েছিলাম। এটা একেবারে সেডানের মতো নিচুও নয়, আবার বিশাল এসইউভির মতো বড়ও নয়, আর এই হিলি রাস্তার জন্য এটা একদম পারফেক্ট ব্যালেন্স। আমরা এখন চিরানা আর বিরাটের মাঝখানে একটা জায়গায় একটু ব্রেক নিয়েছি। টোটাল ডিস্টেন্স প্রায় 150 কিলোমিটারের মতো, যেতে ওই 2-2.5 ঘন্টা লাগে। হঠাৎ দেখি হাইওয়ের পাশে ছোট ছোট ফল সবজির দোকান রাখা। দোকানদাররা কাছেই নিজেদের বাড়ির সামনে এগুলো সাজিয়ে রাখেন। রাস্তার ধারে এইভাবেই তাদের জীবন আর কাজ মিলেমিশে থাকে। ওই যে তাদের বাড়ি। এখানে আর সময় নষ্ট করা নয়, এবার সোজা বিরাটের উদ্দেশ্যে বেরোতে হবে। আমরা এই ঢুকলাম বিরাট শহরে। এখনো অবধি হাইওয়ে আছে, কিন্তু আরেকটু এগোলেই রাস্তা বদলে যাবে। আমরা এখন বিরাটের পুরনো শহরে কবল স্টোন রাস্তার ওপর দিয়ে ধীরে ধীরে উপরে উঠছি। ভিডিওতে অত পরিষ্কার বোঝা যাচ্ছে না যে কতটা ইনক্লাইন্ড। জিনিসপত্র নিয়ে এই পাহাড়ি রাস্তায় ওপরে ওঠা হেঁটে অনেক কঠিন। গুগল ম্যাপ এখানে অনেক সময় ভুল ডিরেকশন দেখায়, তাই রাস্তা ভালোভাবে জানতে হলে লোকাল কাউকে জিজ্ঞেস করতে হবে। আমাদের ক্ষেত্রে আমরা যে এয়ারবিএনবি বুক করেছিলাম সেখানকার হোস্ট আমাদের একটা মিটিং পয়েন্টে ডেকে নিয়েছিলেন। তারপরে উনি আমাদেরকে সঠিক লোকেশনে নিয়ে গেছেন। সত্যি বলতে ওনার সাহায্য না থাকলে আমরা পৌঁছতেই পারতাম না, কারণ ম্যাপ পুরো অন্য ডিরেকশন দেখাচ্ছিল। গাড়ি পার্ক করার পরেও প্রায় আমাদের 50-100 ফুট হেঁটে একতলা উপরে উঠে আসতে হয়েছিল, কিন্তু সেই কষ্ট পুরোপুরি সার্থক, কারণ এখান থেকে পুরো বিরাট শহরের দারুণ ভিউ দেখতে পাওয়া যায়, বিশেষ করে বিখ্যাত 1000 উইন্ডোজ। আমরা বুঝে শুনে ভিউয়ের জন্যই এই প্রিমিয়াম এয়ারবিএনবিটা নিয়েছিলাম। মজার ব্যাপার হলো এখানে কোনো হোটেল নিলে এই ভিউটা পেতাম না, কারণ এটা একটা ইউনেস্কো হেরিটেজ সাইট, তাই এখানে শুধু মানুষের বাড়িই থাকতে পারে। বিরাট ঢুকতে ঢুকতে দুপুর হয়ে গেছিল, তাই বেশি সময় নষ্ট করা যাবে না। আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। এরপর পাহাড়ের ওপরে একটা ছোট্ট কিউট ক্যাফে খুঁজে পেল জুহি। ক্যাফেতে খুব একটা ভিড় নেই, কিন্তু দারুণ ভিউ। তো আমরা সঙ্গে সঙ্গে একটা অথেন্টিক অ্যালবেনিয়ান ডিশ অর্ডার করে দিলাম। এতটাই অথেন্টিক যে প্রায় আধ ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে বানানোর জন্য। খাওয়া দাওয়ার পর আমরা এখন বিরাট ক্যাসেল ঘুরতে বেরিয়েছি। ভাগ্য ভালো, আজকের ওয়েদার দারুণ, চারপাশে আলোই আলো। কিন্তু ওয়েদার প্রেডিকশন ছিল যে আজকে বৃষ্টি হবে, ভাগ্য ভালো হয়নি। আর সামনেই দেখতে পাচ্ছ বিরাট ক্যাসল। এটা 1300 সেঞ্চুরিতে তৈরি, আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এখনো লোকজন এখানে থাকে। তাই এটা শুধু একটা কাসল নয়, এটা একটা ছোট টাউন বলা যায়। ভেতরে ঢুকলে দেখতে পাওয়া যাবে এরকম ছোট ছোট অনেক লোকাল শপ, যেখানে ওরা খাবার জিনিস বা ফ্রিজ ম্যাগনেট এগুলো বিক্রি করে। আমরা এখন এসেছি বিরাট ক্যাসেলের উপরে। এখান থেকে 1000 উইন্ডোজ ক্লিয়ারলি দেখা যাচ্ছে, আর নিচের কবল স্টোন রাস্তাগুলোও খুব সুন্দর। এই বিরাট ক্যাসেল অটোমানসরা ক্যাপচার করেছিল। ক্যাসেলের ভিতরে একটা পুরো সেটেলমেন্ট ছিল সেই সময়। মানুষ এখানে থাকতো, কাজ করত, আর আমি আগেই বলেছি এখনো কিছু লোক এখানে থাকে। তাই এখানে এসে মনে হচ্ছিল যেন হিস্ট্রির মাঝে কারেন্ট লাইফও চলছে। আমি এখন আছি বিরাট ক্যাসেলের মধ্যে। তো এই বিরাট ক্যাসেলের আশেপাশে প্রচুর এরকম ছোট ছোট ঘর আছে, এখানে এখনো মানুষ থাকে। আর প্রত্যেকটা স্টোন ওয়াল, প্রত্যেকটা বাড়ি জুড়ে সব খুব পছন্দ। ও আমার আগে আগে হাঁটছে। ওর যদিও সবকিছু একটা আর্কিটেকচারাল দিক থেকে ভালো লাগছে, কিন্তু
আমার কাছে পুরো ব্যাপারটাই আসতে ঠিক। বেরাট ক্যাসেল থেকে বেরোনোর পর আমরা একটা ফেমাস রুফটপ ক্যাফেতে এসেছি। ভাবলাম একটা কফি ব্রেক নিই কিছুক্ষণ, তারপর ডিনারের জন্য স্টার্ট করব। পাহাড়ের মাঝে সানসেট আমার দারুণ লাগে, আজকের মতন পারফেক্ট এন্ডিং। তার কিছুক্ষণ পর ডিনার করে আমরা এয়ারবিএনবির দিকে এগোলাম। পরের দিন সকালে আমাদের অনেকগুলো প্ল্যান আছে, অনেক জায়গা কভার করতে হবে। আজকে আমাদের বেরাট সিটিটা ঘোরার দিন, আর আজকেই আমাদের চেক আউটেরও দিন। আমরা একদম সকাল সকাল চেক আউট করে গাড়িতে আমাদের লাগেজ রেখে তারপর আমরা শহরটা ঘুরতে বেরিয়েছি। আমরা একটু সকালেই শুরু করেছি যাতে বাকি ট্যুরিস্টদের ভিড় কম থাকে, কারণ রোদ উঠলে অনেক বেশি ট্যুরিস্ট এসে পড়ে। আমরা বেরাটের ফেমাস গরিকা ব্রিজের দিকে গেলাম। এটা একটা 18th সেঞ্চুরির একটা হিস্টোরিক্যাল ব্রিজ। সেখানে গিয়ে দেখলাম আজকের একটা স্পেশাল দিন, একটা ম্যারাথন চলছে। দেশ বিদেশ থেকে লোকজন এসে এই ম্যারাথনে পার্টিসিপেট করেছে। দারুণ একটা লোকেশন এখানে ম্যারাথনের জন্য। তো আমরা এখন হেঁটে হেঁটে এখানে একটা ফেমাস ব্রিজ আছে, সেই ব্রিজ অবধি যাব, তারপর দেখি কি করবো। একটা ব্রেকফাস্ট করার প্ল্যান আছে। তো আমরা এখন বেরাট আলবেনিয়ার সব থেকে ফেমাস গরিকা ব্রিজের ওপর আছি। এটা বেরাটের ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস আর হিস্টোরিক ব্রিজ। সামনে যে 1000 উইন্ডোজ দেখতে পাওয়া যাচ্ছে ওটা অ্যাকচুয়ালি ম্যাঙ্গেলেম এরিয়া, যেখানে অটোমান স্টাইলের বাড়িগুলো একদম পাহাড়ের গায়ে লেয়ার করে তৈরি, তাই এত ইউনিক লাগে। আমাদের নেক্সট ট্রিপটা হলো বেরাট থেকে পাইরোক্রাস্টার। আমি জানি না ঠিক উচ্চারণ করছি কিনা, কিন্তু এটা বেরাট থেকে প্রায় 200 থেকে 300 কিলোমিটার ওয়ান ওয়ে। তো এই যাওয়ার রাস্তাটা রোডওয়েজগুলো বেশ পরিষ্কার আর ক্লিন পেয়েছিলাম। হাইওয়েজের স্পিড লিমিট বেশি। এটাই একমাত্র রাস্তা দেখলাম যেখানটাতে আমি 110 কিলোমিটার/আওয়ার পেয়েছি। তো এটা ভালো ছিল এখনো পর্যন্ত। তো মাঝে আমরা এক ধাবা দেখে এখানে দাঁড়িয়েছি, যেখানে আমরা হালকা রিফ্রেশমেন্টস, ফ্রেশ হাওয়া সব এখানেই হচ্ছে। আমরা এখন গিরোকাস্টারের ওল্ড বাজারে পৌঁছে গেছি। গাড়ি পার্ক করেছি হোটেলের ডেজিগনেটেড পার্কিংয়ে, কিন্তু হোটেলটাই খুঁজে পাচ্ছি না। লোকেশন একদম ঠিক এখানেই বলা আছে, মনে হচ্ছে কিছুক্ষণ খুঁজতে হবে এখানে। বলে রাখি, অ্যালবেনিয়াতে এসে আমাকে নতুন করে পার্কিং শিখতে হয়েছে, কারণ এখানে অ্যাকচুয়ালি কোনো পার্কিং স্পট নেই, সবাই রাস্তার ওপরেই পার্ক করে যেমন তেমন ভাবে। আমার কিছুদিন সময় লাগলো এটা বুঝতে যে যেমন তেমনেরও কিছু রুলস আছে। হোটেলে কল করে এক্স্যাক্ট লোকেশনটা পাওয়া গেল, বাজারের একদম মাঝখানে। আমাদের অ্যালবেনিয়া ট্রিপে আমরা খুব সময় নিয়ে আমাদের হোটেলস বুক করেছিলাম। এই হোটেলটা সব থেকে ইউনিক। হোটেল ওনারের সাথে কথা বলে জানতে পারলাম এই জায়গাটা আগে একটা এমব্রয়ডারি ওয়ার্কশপ ছিল। হোটেল ওনার নিজে একজন আর্কিটেক্ট, তাই নিজের মতন করে এই 5টা সুইট ডিজাইন করেছিল। আমাদের বিশ্বাসই হচ্ছিল না যে ওই রকম জায়গার মধ্যে এত সুন্দর একটা হোটেল থাকতেও পারে, যেমন পরিষ্কার তেমনি সুন্দর আর স্পেশিয়াস। সবচেয়ে ভালো ব্যাপার হলো হোটেল সুইটের অনেক জায়গায় আমরা তার পুরনো এমব্রয়ডারি ওয়ার্কশপের চিহ্ন কিন্তু দেখতে পেয়েছি। এখন আমরা গিরোকাস্টারের ওল্ড বাজারে আছি। গিরোকাস্টারের ওল্ড বাজারটা খুবই সিগনিফিকেন্ট জায়গা অ্যালবেনিয়াতে, কারণ এটা 17th সেঞ্চুরি থেকে আছে। অটোমানসের সময় এটা একটা ট্রেড সেন্টার ছিল, যেখানে আলাদা আলাদা ক্রাফট ওয়ার্কশপ হতো। এই বাজারের ইউনিকনেস হলো এখানে বেশিরভাগ অটোমান আর্কিটেকচার এখনও প্রিজার্ভড আছে, আর এখনও লোকাল হ্যান্ডমেড ক্রাফটস এখানে পাওয়া যায়। বাট দ্য বেস্ট পার্ট, আমাদের হোটেল একদম এই ওল্ড বাজারের পাশেই। আমরা ওল্ড বাজার ঘুরতে ঘুরতে গিরোকাস্টারের একটা খুব পপুলার হিলটপ রেস্টুরেন্টে এসেছি। এখানেই ডিনার করার প্ল্যান আজকে। এখানে ক্যানাডার মতন আগে থেকে রিজার্ভেশন করতে হয় না, এটাই সবচেয়ে ভালো লাগলো। এটা আবার আমার ফেভারিট সানসেটের সময়, আর ওই পাহাড়ের দৃশ্যটা একদম ম্যাজিক্যাল লাগছে। অনেক ছবি তুলেছি এখানে, কিন্তু কোনোটাই চোখে দেখার মতন লাগছে না।
আমাদের একদিনেরই স্টে ছিল কিরোকাস্টারে। এবার আমরা বেরিয়ে পড়লাম সেরান্ডের উদ্দেশ্যে। আমরা এখন সারান্ডেতে, কিন্তু এয়ারবিনবিতে চেক ইন করার আগে আমরা এই জায়গাটা ঘুরতে চেয়েছিলাম। এই জায়গাটাকে বলে দ্য ব্লু আই। এটা সেরান্ডেতেই আছে। আমরা ভেবেছিলাম যে এখানে আগে এসে ভালো করে জায়গাটা ঘুরে এইখানটায় পুরো টাইম স্পেন্ড করে ডিনার করে তারপর আমরা এয়ারবিনবিতে চেক ইন করবো। তো প্রায় 2 কিলোমিটারের মতো আমাদের হাঁটতে হয়েছে শুধু এই জায়গাটা পৌঁছতে। অ্যান্ড 2 কিলোমিটার মানে স্ট্রেট 2 কিলোমিটার তো হবে না, মানে ইটস আ হিলি এরিয়া, তো কখনো উপরে কখনো নিচে সব রকমই হচ্ছে। তো আমাদের 2-3 বার মাঝে মাঝে পজ করতে হয়েছে আমাদের হাঁটা চলা। এই জায়গাটাকেই সবাই ব্লু আই বলে চেনে, কিন্তু আসলে এটা একটা ন্যাচারাল স্প্রিং। চারিদিকে সবুজ আর মাঝখানে একটা নীল চোখ। ব্লু আই নিয়ে অ্যালবেনিয়াতে প্রচুর লোকাল বিলিভস আছে। তার মধ্যে একটা হলো যে অনেকে এই জলকে একরকমের ব্লেসিং মনে করে, যার জন্য এই এরিয়াকে অনেকে সেক্রেট বলেও মানে। অনেক ঘোরাঘুরি হলো, এবার আমাদের 2 দিন রেস্ট হবে। এই এয়ারবিএনবিটা হচ্ছে একটা টিপিক্যাল 1 বেডরুম হল কিচেনের ফ্ল্যাট, যেটাতে সবই আছে, ফ্রিজ, এসি, ওয়াশার, ড্রায়ার, সব কিছু। আর এই এয়ারবিএনবিটা সিলেক্ট করার মেইন কারণ হলো এই ভিউ, ডিরেক্ট ভিউ অফ মেডিটেরেনিয়ান সি। সারান্ডেতে প্রচুর ট্যুরিস্ট স্পটস আছে, মোস্টলি সব সি বিচেস। আমরা এই জায়গাটা ইনস্টাগ্রামে দেখেছিলাম। ইনফ্যাক্ট অনেকেই অ্যালবেনিয়া বলতে এই হ্যান্ড অফ ফ্যামিলি বোঝে, কিন্তু সত্যি কথা বলতে এটার কোনো হিস্টোরিক সিগনিফিকেন্স নেই। এটা মোস্ট লাইকলি এখানকার লোকাল কোনো হোটেল ওনার বা রিসর্ট ওনার এটা বানিয়েছে, কিন্তু এটাই এখন ভাইরাল হয়ে গেছে আর লোকে অ্যালবেনিয়া বলতে এটাকেই বোঝে। যদিও এটা আমাদের প্ল্যানের মধ্যে ছিল না, তাও ভাবলাম বাড়ি ফেরার পথে আমরা বুট্রিন্ট ন্যাশনাল আর্কিওলজিক্যাল পার্ক একবার ঘুরে যাই। বুট্রিন্ট হলো আসলে একটা প্রাচীন গ্রিক আর রোমান আর্কিওলজিক্যাল সাইট, যেটা 1000 বছরের ইতিহাস ধরে রেখেছে। এখানে গ্রিক, রোমান, ভেনিশিয়ান সব সিভিলাইজেশনের চিহ্ন আছে। এটাও একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। যেহেতু প্রি প্ল্যান ভিজিট ছিল না, তাই আমাদের গাইডেড ট্যুরটা নেওয়ার সুযোগ হয়নি। এইটা একটা বড় মিস ছিল, কারণ এখানে অনেক কিছু ছিল যেগুলো আমাদের জানা হয়ে ওঠেনি। অনেক দেওয়ালে অনেক কিছু গ্রিক আর রোমান ভাষায় অনেক লেখা ছিল, আমরা সেগুলো বুঝতে পারিনি। তাই যদি কেউ কখনো এই আর্কিওলজিক্যাল সাইটে আসার কথা প্ল্যান করে থাকো, তাহলে ডেফিনেটলি একটা গাইডেড ট্যুর আগে থেকে বুক করে নিও। কারণ এই জায়গাটা কেবলমাত্র অ্যাস্থেটিক নয়, এর একটা ব্যাকগ্রাউন্ড আছে, এর একটা হিস্ট্রি আছে। সেইটা না জানলে এখানে আসাটা পুরোটাই ব্যর্থ। আমরা এখন আছি রোমান থিয়েটারে। ফরচুনেটলি পুরোটা ফাঁকা পেলাম। এটা জেনারেলি ফাঁকা থাকে না, প্রবাবলি এটা উইকডে বলে। স্যারান্ডে শহরের সবচেয়ে বেস্ট জিনিস হলো যে কোনো জায়গায় গাড়ি দাঁড় করিয়ে ছবি তোলা যায়। একটা গুরুত্বপূর্ণ রিয়েলাইজেশন আমার এটাও হয়েছে যে 50% এনজয়মেন্ট আমার কিন্তু ড্রাইভিংয়েই হয়েছে। মানে যেহেতু চারিদিকে সিনারি এতটা সুন্দর, তাই এখানে গাড়ি চালাতেও ভালো লাগে। তাই কেউ যদি এখানে নিজে ড্রাইভ না করে কোনো গ্রুপ ট্যুর নিয়ে আসে, তাহলে কিন্তু অতটা মজা লাগতে নাও পারে। কারণ ওয়েস্ট ইউরোপের মতন এখানে ওরকম ফেমাস ল্যান্ডমার্ক বলতে খুব একটা বেশি কিছু নেই। মানে এখানে প্যারিসের মতন আইফেল টাওয়ার নেই বা লুভ নেই, যেটা মাস্ট ভিজিট। আমার কিন্তু এখানে ইম্পর্টেন্ট প্লেসেস ছাড়াও এই যাওয়ার পথটাতেও দারুণ লেগেছিল। আমাদের 7-8 দিনের লম্বা অ্যালবেনিয়া ট্রিপের মাঝখানে আমরা কিছুদিন একটু ব্রেকও নিতে চেয়েছিলাম,
তো তাই জন্য এই এয়ারবিএনবিটা আমরা বুক করি। আমাদের টোটাল ট্রিপের মধ্যে মাঝখানে 2 দিন আমরা রেস্টের জন্য রেখেছিলাম। রেস্ট মানে যে সারাক্ষণ ঘরের মধ্যে থাকবো তা না, লোকাল সাইট সিইং, বাট তাও যদি আমাদের মনে হয় যেন আমরা রুমেও থাকতে পারি পুরোটা সময়, তো তাই জন্য এই রুমটা আমাদের বেছে নেওয়া। আমাদের আজকে দুপুরের রান্নার পর্ব শেষ। আমরা এই এয়ারবিএনবিতে সবই ছিল, তাই আমরা আজকে এখানেই লোকাল বাজার করে রান্না করেছি। আমি মোস্টলি হেল্পার ছিলাম, বেশিরভাগ জুহি করেছে। আর আজকে আমাদের দুপুরের আর মেনু আর রাতের মেনু হচ্ছে এই ডিম ভুর্জি, চিকেন সসেজ আর একটু হালকা স্যালাড। যে ডিমটা বেঁচে গেছিল সেটা আমরা সেদ্ধ করে নিয়েছি। তো এই সবই। আর আমরা কয়েকদিন খুব কফি খাচ্ছি, তো তাই জন্য আমরা কফি সবকিছু নিয়ে এসে আমরা হিসাব করে দেখলাম যে বাইরে কিনে খাওয়ার থেকে এখানে বানিয়ে নেওয়াটা অনেক বেশি অ্যাফোর্ডেবল, তো তাই আমরা কফিটাও এখানে বানাচ্ছি। সত্যি কথা বলতে সময়টা একদম পারফেক্ট ছিল না, কারণ যেহেতু ইউএসের সাথে ইরানের এখন ঝামেলা চলছে, তাই আকাশে এরোপ্লেন দেখলেও মনে হচ্ছিল যেন মিসাইল। যাই হোক, এটা এখান থেকে সানসেট টাইম। আমরা আর অন্য কোথাও যাইনি বিকেলের দিকে, কারণ ঘর থেকে যদি এত ভালো ভিউ পাওয়া যায় তাহলে কোথায় যাব। শেষের দিন কোনো ভিডিও করা হয়নি, আর তারপরের দিন আমরা চেক আউট করে সোজা চলে গেলাম লোগারা পাস। লোগারা পাস আসলে আলবেনিয়ান অ্যালপসের একটা পার্ট। এখান থেকে আলবেনিয়া আর গ্রিস দুই দিকেরই অসাধারণ ভিউ দেখতে পাওয়া যায়। তো আমাদের সাউথ অ্যালবেনিয়া মোটামুটি কমপ্লিট। এবার আমরা আবার সেন্ট্রাল অ্যালবেনিয়া মানে টিরানার দিকে এগোচ্ছি। তো এই পথে আমরা এই রুটটাকে সিলেক্ট করেছিলাম কারণ আমরা এই লোগরা পাসটা ভিজিট করতে চেয়েছিলাম। এইখানে অসাধারণ একটা অ্যাম্বিয়েন্স, প্রায় 6 কিলোমিটার 7 কিলোমিটার উপরে আমাকে ড্রাইভ করতে হয়েছে। রাস্তাঘাট খুবই ভালো, পরিষ্কার, আর মেঘ দেখতে পাচ্ছি। হয়তো নিচ থেকে যারা দেখছে তারা আমাদেরকে মেঘ হিসেবে দেখছে। আর উপরে পাহাড়ের উপরে বরফ, মানে বোঝানো যাবে না কতটা সুন্দর। আমরা লোগরা পাস থেকে ফেরার পথে একটা নাইট স্টে নিয়েছিলাম ভ্লোরা বলে একটি শহরে। আমাদের এখানে আসতেই অনেকটা সময় লেগে গেছে, আর লাঞ্চের সময় যেহেতু এসেছি, তো জুহি এখানে লাঞ্চ সার্ভ করছে। কি দারুণ ভিউ! শুধু একটা ব্যাপার হচ্ছে চশমা পরে আমাদেরকে লাঞ্চ খেতে হবে। আমাদের এখন মেনুতে আছে শসা, ডিম সেদ্ধ, ব্রেড আর ফিলাডেলফিয়া চিজ। তো আমরা এখন আছি টিরানার সব থেকে ফেমাস স্ক্যান্ডারবেগ স্কোয়ারে। এটা ওয়ান অফ দ্য ফেমাস টুরিস্ট স্পট। সত্যি কথা বলতে আমরা প্রচণ্ড ফর্চুনেট ছিলাম, আমাদের এই এন্টায়ার ট্রিপে একদিনও বৃষ্টি হয়নি। যদিও ওয়েদারে দেখছিলাম যে আমাদের 1-2 দিন বৃষ্টি হতে পারে, বাট ফর্চুনেটলি সেটা হয়নি। এবার আমরা বর্ডার ক্রস করে নর্থ ম্যাসিডোনিয়াতে ঢুকবো। আমরা এখন আলবেনিয়া থেকে এসেছি নর্থ ম্যাসিডোনিয়াতে। যদিও এখানকার লোকালরা ম্যাসিডোনিয়া বলতে বেশি ভালোবাসে। আমরা যখন ব্লগ করছিলাম আমাদেরকে একজন কারেক্ট করে দিল যে এটা নর্থ ম্যাসিডোনিয়া নয়, শুধু ম্যাসিডোনিয়া। এই শহরটার নাম হলো ওহরিড, আর এখানে আছে লেক ওহরিড। এটা একমাত্র ওয়াটার বডি এদের। আমরা ওহরিডে এসে একটা গাইডেড ট্যুর নিয়েছি। এবার আমাদেরকে প্রথম ওনারা 1 ঘন্টা ঘুরিয়ে তারপরে 1 ঘন্টার ব্রেক দিয়েছে। তো এই 1 ঘন্টায় আমাদের কাজ হলো কিছু ছবি তোলা, ফ্রিজ ম্যাগনেট কেনা, আর সময় মতো আবার এই
বলেছে এই ফ্ল্যাগের সামনে এসে ওয়েট করতে। তো আমাদের 1 ঘন্টা মাত্র আছে, এখনো 10 মিনিট বাকি। তো এই 10 মিনিটে তাই আমি ভাবছি ভিডিওটা করে নিই। Take a look, the architecture in front of us, it is more beautiful than the one which is right behind us. আমাদের ট্যুর গাইড আমাদের শহর ঘুরে ঘুরে দেখাচ্ছে, আমাদের খুব মজাও লাগছে। অনেক ছোট ছোট জিনিস জানতে পারছি, শিখতে পারছি, যেটা গাইডের ট্যুর না নিলে কখনোই সম্ভব হতো না। In front of us, I mean the ones who are actually sitting here, you can see over there is a gate. আমাদের গাইড ঘুরে ঘুরে প্রত্যেকটা জায়গার হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স নিয়ে আমাদেরকে ডিটেলে বোঝালো। এমনকি কোথায় দাঁড়ালে খুব ভালো ছবি আসতে পারে সেটাও আমাদেরকে বলে দিল। ওহরিড শহরের একটা অসাধারণ ইতিহাস আছে। এটা সবচেয়ে পুরনো ইউরোপিয়ান শহরগুলোর মধ্যে একটা, আর একসময় একে জেরুজালেম অফ দ্য বালকানসও বলা হতো। এখানকার ওহরিড লেক আর তার আশপাশের এলাকা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। আমাদের এখানে আসার পর মনে হলো এখানে আরেক রাত থাকলে খুব ভালো হতো, কিন্তু আমাদের পরের দিন সকালের ফ্লাইট, তাই নাইট স্টেটা আমাদের তিরানাতেই করতে হবে। এই শহরে প্রচুর চার্চ আছে, তার মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো সেন্ট জন অ্যাট ক্যানিও চার্চ। এই চার্চটা বাইজেন্টাইন এম্পায়ারের সময় বানানো, আর ভেতরে অসাধারণ মোজাইকের কাজ দেখতে পাওয়া যায়। ইটস লাঞ্চ টাইম, তাই ওরিডে আমরা অনেক খুঁজে এই রেস্টুরেন্টটা খুঁজে পেয়েছি। পুরো মেনু কিছু বুঝতে পারিনি, কারণ ওদের ল্যাঙ্গুয়েজে লেখা ছিল। তো পিৎজাটা চিনতে পেরেছি, তাই সেটাই অর্ডার করলাম। জুহি, তোমার কেমন লাগছে? আমার তো এই ভিউটা বেস্ট লাগছে, এরম বসে রোদের মধ্যে পিৎজা খেতে। আমাদের নর্থ ম্যাসেডোনিয়ার গাইডেড ট্যুর এন্ড হয়েছে এই বোট ট্রিপটা দিয়ে। যদিও বোট ট্রিপটা অপশনাল ছিল, এটা আমাকে 5 ইউরো আলাদা করে দিতে হয়েছে, কিন্তু অতটা পথ আবার ফিরে যেতে ইচ্ছা করছিল না হেঁটে, যথেষ্ট টায়ার্ড আমরা। আর মাত্র কয়েক ঘন্টা পর আমাদের ফ্লাইট। যেহেতু সকালবেলার ফ্লাইট, তাই জন্য আমরা একদম টিরানার সামনের হোটেলটাই নিয়েছিলাম। এটা সেই সেম হোটেল যেটা প্রথম দিনও আমরা নিয়েছিলাম। তো এটা ভীষণ কনভিনিয়েন্ট একটা লোকেশনে, যেখানটাতে ঠিক এয়ারপোর্টের উল্টো দিকের হোটেলটা আমরা বুক করেছিলাম। আমরা এখন টিরানা এয়ারপোর্টে, আর 8 ঘন্টা পর আমাদের বোর্ডিং শুরু হবে। আমাদের এইবারের ট্রিপ মোস্টলি সাউদার্ন অ্যালবেনিয়া আর ম্যাসেডোনিয়া ছিল। নর্থটা আমরা এবার কভার করতে পারিনি, তাই এর পরের বারের রোড ট্রিপে আমরা নর্দার্ন অ্যালবেনিয়া আর আশেপাশের কয়েকটা দেশ কভার করার প্ল্যানে আছি। এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।